বাইরে যখন অঝোরধারায় বৃষ্টি পড়ে তখন মনটা কেমন করে বলুন না, আড্ডা মারবার জন্য। হ্যাঁ, এই শিল্পী বন্ধুদের সাথে আড্ডা, এটা কিন্তু একটা বড় পাওয়া। আর এই বড় পাওয়াটা সুযোগ করে দিয়েছে গ্লোব টিভি। গ্লোব টিভির অন্তর্কথায় শিল্পীরা আসেন, তাদের মনের কথা শোনান, আমরা শুনি, আমরা আবার আপনাদের জানাই। আর এটা কোন দিন বলুন তো? যেদিন আপনাদের ছুটির দিন, যেদিন আপনারা শুয়ে বসে গল্প করে, গল্প দেখে সময় কাটাতে আপনাদের মন চাই, যাতে এক সপ্তাহের ক্লান্তি ঘুচিয়ে পরের এক সপ্তাহ আবার শক্তি সঞ্চয় করে কাজে লেগে পড়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, গ্লোব টিভিতে রবিবার দিন হয় অন্তর্কথা। রবিবারের দুপুর মানেই এখন অন্তর্কথা। সেই অন্তর্কথায় আজকে যে দুটি মানুষকে আমরা পেয়েছি, তারা কিন্তু মানুষ হিসেবে অসাধারণ, একেবারে মাটির মানুষ, কিন্তু শিল্পী হিসেবে সেখানেও তারা এতটাই সুপ্রতিষ্ঠিত শিল্পী, যাদের অন্তরের কথা আপনারা শুনতে পারবেন। যে মানুষটা প্রথমে গ্রুপ থিয়েটার দিয়ে জীবন শুরু করেছিল, তারপর আসে বাচিক জগতে, তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বাচিক শিক্ষাগুরু, বাচিক সংগঠন, অনুভব পর্ণশ্রী এখন একটা নাম। হ্যাঁ, কার কথা মনে পড়ে গেল বলুন তো? সেই মানুষটির কথা, আমাদের প্রিয় বাচিক শিল্পী শেখরদের কথা। শেখরদা, নমস্কার। তোমায় আজকের এই অনুষ্ঠানে তোমাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা থাকবো তোমার সাথে কথায় কবিতায়। তার পাশের জন যিনি, তিনি কিন্তু যাপন করেন কবিতায়, অন্তরে এবং বাহিরে। যিনি প্রচুর কথা, মনের কথা, মনের ভাব কলমে প্রকাশ করেছেন। তার 9টি বই রয়েছে। একটি থিসিস পেপারের বই রয়েছে, যেটা আধুনিক সমাজ বিজ্ঞানের প্রেক্ষিতে রাধা চরিত্র, রাধা তত্ত্ব নিয়ে বিশ্লেষণ, যার জন্য তাকে আমরা বলি ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়। তৃপ্তি আরামবাগ থেকে ছুটে ছুটে আসে আমাদের কাছে কলকাতায়। তবে এখন তৃপ্তিকে কিন্তু আমাদের কলকাতার শিল্পী মহল সবাই চেনে তার কণ্ঠের উচ্চারণের জন্য। তৃপ্তিকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। তুমি এসছো, আমাদের ভীষণ ভালো লাগছে। আর তৃপ্তিকে দেখলেই আপনাদের ভালো লাগবে, কারণ একটা সৌম্য দর্শন ভাব। যে দুজনকে বলেছি দেখুন, একদম আপনারা মিলিয়ে দেখুন, দুজনের চেহারার মধ্যে একটা সৌম্য দর্শন ভাব রয়েছে, যেটা আমাদের এই বাচিক জগতে ভীষণভাবে দরকার। বাচিক শিল্পী সংস্থায় প্রায় বোধহয় অনেক বছর ধরেই আপনি ইয়েতে রয়েছেন, সহ সম্পাদক হিসেবে রয়েছেন বোধহয়। হ্যাঁ, আমরা যুগ্ম সম্পাদক হিসেবে আমি আছি। আচ্ছা, প্রায় 6 বছর আমি বাচিক শিল্পী সংস্থার যুগ্ম সম্পাদক রূপে কাজ করছি। আচ্ছা আচ্ছা। এবং বাচিক শিল্পী সংস্থা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত দল, আপনারা প্রত্যেকেই জানেন। যারা সঞ্চালনা করেন, যারা কবিতা আবৃত্তি করেন এবং শ্রুতি নাটক করেন, তারা এই বাচিক শিল্পী সংস্থার সঙ্গেই যুক্ত। একদম তাই। আচ্ছা শেখরদা, আপনি তো সব ধরনের কবিতাই বলেন, তাই তো? তাহলে আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা বাদ দিয়ে যদি আমরা ধরি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা আমরা প্রথম শুনি। স্বপ্নে দেখা ঘর দুয়ার দিয়ে আমি শুরু করছি। একদম। পুকুর, মড়াই, সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার নামই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় 4টে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটার কান খাড়া করে শুনছে কথা বলছে কারা, পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলা ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি, লাঠির ডগায় পুটুলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে, ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনো হানা, ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো,
এত সুন্দর করে বলল, ছবিটা একটা চমৎকার, আমরা ছবি চোখের সামনে দেখতে পেলাম। শেখরদাকে আরও একবার আমাদের শ্রদ্ধা, এত সুন্দর করে শুরুটা করে দিলেন বলে। আমরা তৃপ্তির কাছে যাব। তৃপ্তি একক করেছিলে শিশির মঞ্চে। সেই শিশির মঞ্চে যখন তুমি একক করো, তখন তোমার চয়নে কোন কোন কবিকে রেখেছিলে? রবীন্দ্রনাথ তো ছিলেনই, তিনি তো সবসময় আমার মাথায় হাত রেখেছেন বলেই আমি আজও কবিতা উচ্চারণ করি। তারপরে বিভিন্ন আধুনিক কবি, এই সময়ের কবি, আমাদের বন্ধুরা যারা ভালো কবিতা লিখছেন, সুব্রত মুখার্জি এবং আরও ওপার বাংলার কবি, এপার বাংলার কবি, সকলের কবিতায় রেখেছিলাম। এই মুহূর্তে আলাদা করে নাম, এমনকি যেহেতু আমি 21শে ফেব্রুয়ারির আগে বলেছিলাম, সেই জন্য ভাষাও ছিল। হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায়ের ওই বিখ্যাত গানটিও কবিতার আকারে বলেছিলাম। আচ্ছা। অমিত চক্রবর্তী দাদা আমাদের নাগরিক কবি, ওনার দুর্গা কবিতা আমি সব জায়গায় বলি। সুদীপ ভট্টাচার্যের স্বপ্নেরা ছুটি নিক কিছুদিন, ওই কবিতাটা তো আমি ভীষণভাবে বলি এবং এই কবিতাটি সকলে পছন্দ করেছিলেন ভীষণভাবে। আচ্ছা, তুমি এখন আমাদের কোন কবিতা শোনাবে? রবীন্দ্রনাথ। বেশ, চলো। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। বাহ, চমৎকার শুনলাম। আমি তো যতবার শুনি ততবারই তৃপ্তির কথা যখন তৃপ্তি মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করে, তখন সবসময় আমার মধ্যে একটা মুগ্ধতা তৈরি হয়। আচ্ছা, আমরা শেখরদার কাছে একটু যাব। শেখরদা, আপনি শুরু করেছিলেন থিয়েটার সেন্টার থেকে। দেবরাজ দা, তরুণ রায় এবং তখন অনুরাধা দিও ছিলেন। আমি যখন নাটক শিখি ওই সময় রথের রশি এবং ভাষার নাটকটা খুব জনপ্রিয় হয়েছিল। রথের রশির কি সর্দার করেছিলেন নাকি? না, রথের রশি আমাদের ওই মানে বিভিন্ন যে ক্যারেক্টার আছে তার মধ্যে একটি ক্যারেক্টার আমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হতো। আচ্ছা। তবে আমরা সবাই মিলে খুব আনন্দ করে রথের রশিটা করেছিলাম। আচ্ছা। আর তারপর সেখান থেকে কবিতার, হ্যাঁ, সেখান থেকে আমার মনে আছে, মানে আমাদের যখন ওয়ার্কশপ হতো বা তখন আমাদের তরুণ রায় বলেছিলেন নাটক করতে গেলে আগে আবৃত্তিটা শেখা দরকার, বিশেষ করে উচ্চারণের জন্য। তাই আবৃত্তি শেখার অনেকের কাছেই মানে শুনেছি অনেকের কাছে, কিন্তু প্রথম নাড়া বাঁধিয়ে আমি পার্থ মুখোপাধ্যায়ের কাছে। ভাগ্যিস তিনি বলেছিলেন, তাই জন্য আপনাকে আমরা পেলাম, নয়তো নাটকের লোক হয়েই থেকে যেতেন, আমরা আর পেতামই না আপনাকে। আচ্ছা, আপনি 1998 সাল থেকে বোধহয় 10 বছর কবিতা উৎসব করেছেন। এটা আমার প্যাশন, কেন কবিতা উৎসব তখন কোনো জায়গায় খুব একটা হতো না। আমি নিজের প্রচেষ্টায় আমি বেহালা পর্ণশ্রী এলাকায় আমি কলকাতার সব আবৃত্তিকারকেই আমি ওখানে জড়ো করেছি এক বছর। আচ্ছা। শ্রদ্ধেয় পার্থ ঘোষ, গৌরী ঘোষ, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রণতি ঠাকুর এবং সবাই, মানে তখন ওই সময় মহারথীরা তাহলে তো এছাড়া কবিরাও এসেছিলেন। ওই সময় মল্লিকা সেনগুপ্ত, সুবোধ সরকার, এমনকি তসলিমা নাসরিনকেও আমি নিয়ে এসেছিলাম। এছাড়া তো আরো পঙ্কজ সাহা, আমার ওখানকার কবি ছিল মঞ্জুস দাশগুপ্ত, তারপরে আমাদের আবৃত্তিকার অমিয় চট্টোপাধ্যায় ছিলেন ওই সময়। এবং অমিয়দা আমাকে খুবই উৎসাহ দিতেন, কেন বেহালা পর্ণশ্রী এলাকার বাসিন্দা, একই প্রায় পাশাপাশি থাকতাম আমরা, আমাকে খুব উৎসাহিত করতেন। বাহ,
এত ভালো একটা মানে নিজে একজন ভালো সংগঠক হয়েও যারা সংগঠক হয়ে যায় পরবর্তীকালে দেখা যায় যে তারা নিজের পারফরমেন্সটা আর করতে পারছে না, সংগঠন নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা পেয়েছি দাদাকে, আমরা দাদার আরেকটি কবিতার উচ্চারণে এখন যাব, কারণ সংগঠক হলেও তিনি অসাধারণভাবে কবিতার উচ্চারণ করেন, যেটা আমাদের খুব ভালো লাগে। এবার কি শোনাবেন? এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতাই আমি শোনাচ্ছি। আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলঙ্কার ও রাশি খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুন অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃস্নেহ ধনিয়া উঠুক আজি কঠিন আদেশে, করমরে সম্মানিত নববীর বেশে। দুরূহ কর্তব্য ভারী দুঃসহ কঠোর বেদনায়, পড়াইয়া দাও অঙ্গে মোর ক্ষতচিহ্ন অলঙ্কার, ধন্য করো দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে। ভাবের ললিত ক্রোড়ে না রাখি নীলিন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। বাহ, এবার একটু তৃপ্তির কাছে যাই। তৃপ্তি, তুমি তো তোমার আধুনিক সমাজবিজ্ঞানের প্রেক্ষিতে রাধা চরিত্র বা রাধা তত্ত্ব নিয়ে করবার ফলেই তুমি ডক্টরেটটা করেছো। তো এই সাবজেক্টটা বেছে নিলে কেন? এই সাবজেক্টটা বৈষ্ণব সাহিত্য আমাকে সব সময় আকৃষ্ট করতো। আমি যেহেতু মধ্যযুগের স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটিতে, রাধা তো আমাদের অন্তরে কাঁদছে, এখনো কাঁদিছে রাধা হৃদয় কুটিরে। সেই রাধাকে আমি কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে পাবো, যে জন্য কাজটা আমার কাছে খুব মনোটোনাস লাগবে না এবং ভালো লাগবে। সেই হিসেবেই আমার কঠিন সংগ্রামের জীবনেও যাতে করে আমি ফাঁক ফোকর পেলেই বা সময় পেলেই রাধাকে নিয়ে ব্যস্ত হয়ে কাজটা এগিয়ে যেতে পারি, এবং বৈষ্ণব তত্ত্ব সেটাও আমার পড়তে পড়তে কাজ করতে করতে জানা হয়ে যাবে। অনেক দর্শন আছে, সবটুকু মিলিয়ে এই সাবজেক্ট আমার পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে তোমার কবিতায় কি এবার রাধার ছোঁয়া থাকবে? ভাবিনি। আচ্ছা, তুমি যখন বললে দেখি। চৈতন্য পূর্ববর্তী যুগে আমি চলে যাচ্ছি। বিদ্যাপতি, একটু ছোট করে শোনাও। এই সখী हमारी दुखेर नहीं ओर, এই ভরবাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, ঝম্পি ঘনাগর জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহন কাম দারুণ সঘনে খর সরহন্তিয়া, কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, মত্তু দাদুরি ডাকি ডাহুকি ফাটি যাওয়াত ছাতিয়া, তিমির দিগ ভরি ঘোর ইয়ামিনী অথির বিজুড়ি কো পাতিয়া, বিদ্যাপতি কহে কইছে গঙ্গায়বি হরিবিনী দিন রাতিয়া। বাহ, মানে এটা কি বিদ্যাপতির? বিদ্যাপতির লেখা। কারণ ওই যে আমরা এতে পেয়েছি যে শ্লোক লেখে তার কথা শেষে, হ্যাঁ, মাথুর বিরহের সেই একেবারে তাই। এইটা হচ্ছে তৃপ্তি, দেখলেন তো? ও তৈরি করে আসেনি, কিন্তু ওর এত স্মৃতিতে মানে ভান্ডার রয়েছে, সেখান থেকে একটু মণিমুক্ত আমরা আজকে পাবো ওর কাছ থেকে। আমরা আবার শেখরদার কাছে যাব। শেখরদা, 10 বছর ধরে তো আপনি কবিতা উৎসব করলেন, তারপরে আবার ভাবলেন যে কবিতা উৎসব না, এবার সারাদিনের রবীন্দ্রনাথ। হ্যাঁ, আমি এই রবীন্দ্রনাথকে নিয়ে আসলে আমাদের তো চিন্তায় মননে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময়, যত বয়স বাড়ছে তত আরো আকৃষ্ট হচ্ছে। একদম একদম। তা সারাদিন রবীন্দ্রনাথ যেটা আমি করি, সেটা আমাদের পরিচিত যত মানে এখন তো আবৃত্তিকার প্রচুর, তাদের আমন্ত্রণ জানাই, এবং আমি গানের শিল্পীদেরও। আসলে ব্যাপারটা সারাদিন রবীন্দ্রনাথ করতে গেলে ভোর 6টা থেকে বেলা প্রায় 3টে অবধি করে 1 ঘন্টা রেস্ট দিয়ে আবার 5টা থেকে রাত 10টা অবধি সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং তাও শেষ করা যায় না। যার জন্য আমি 2 দিন করছি এখন সারাদিন রবীন্দ্রনাথ। মানে 25শে বৈশাখ তো করি, 24শে বৈশাখও
বিকেলবেলা একটা বৈতালিক করি, তারপরে সেদিনকেও কোরাস এবং যে দলগুলি আছে, গানের দল, আবৃত্তির দল, অনেকে করিয়ে নিই, কারণ পরের দিনে সুযোগ দিতে পারি না। যার তাহলে কি জন্য এবার 3 দিন ধরে হবে? না না না, এই দুদিনে শারীরিক মানসিক একটা গরম, বিরাট আর্থিক সমস্যা হয়। আর্থিকটা বলুন। হ্যাঁ, ওটা তো আছেই। তারপরে গরম, ওই সময় প্রখর তাপ, মানে সেই। বৈশাখের যে রবীন্দ্রনাথ খরচ- ঠাকুর কেন যে আপনি শীতকালে জন্মালেন না, সেটাই আর হচ্ছে। আমরা তো হুজ্জতি কম করি না, দাদা আমাকে আগে, দাদা আমাকে আগে, সেই, আমরা তো সেই। গেছি। ঠিক ঠিক না, যাই হোক, ঠিক। সবাইকে নিয়ে এটা একটা আনন্দ, এটা একটা উৎসবের মতন আমার মনে হয়। একদম এবং আমরা উৎসবের মতো না, রবীন্দ্রনাথ- এটা উৎসবই, উৎসবই, উৎসবই। এটা উৎসবের এবং মতো প্রণাম জানাবার জন্যই আমাদের এটা করা, প্রত্যেককেই ডাকি এবং প্রত্যেকেই পারফর্ম করে। অনুভব পর্ণশীল রবি পুজো সকলের মুখে মুখে হ্যাঁ, ফিরে। এবং আমরা আবার সেই জন্য তাদেরকে অনেকদিন আগে থাকতে মনে করাই, দাদা আমার নামটা মনে আছে তো, কারণ আমাদের কাছে ওই অনুভব পর্ণশ্রীতে কবি প্রণামে না গেলে মনে হয় কি যেন একটা খালি খালি রয়ে গেল, এটাই আর কি। আমরা আরেকটা কবিতা শুনবো এখন। আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ফুল চোর আচ্ছা। কবিতাটা আমার ভীষণ ভালো লাগে, বেশ। এবং এটা আমরা অনেকেই ভাবি। আর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এত সাধারণভাবে ওনার লেখা, এবং উনি খুব ভালো আবৃত্তি করতেন, মানে নিজের লেখাটাই বলতেন এত সুন্দরভাবে, ভীষণ আকৃষ্ট করতো আমাকে। ফুলগুলি চুরি করে নিয়ে যায় রোজ যে লোকটা, খোঁজো তাকে, ভালো করে খোঁজো তোরা সবাই। ফুটে কত জুই, চাপা, কামিনী, টগর, কত সৌরভ তারা ঢালে রাতভর, কি বলবো তাই। কিন্তু সকালে উঠে বুক করে খাঁ খাঁ, দেখি সব ফুল গাছ একেবারে ফাঁকা। শেষ রাতে এসে অন্যের ফুল চুরি করা যার কাজ, সব ফুল নিয়ে গেছে সেই ধরিবাজ। ভেবে মরি সে কি, চোরেরা কি ছড়া পড়ে? যদি পড়ে তবে এই ছড়া পড়ে তার আক্কেল হবে, ছড়া লিখি তাই। আর যদি না পড়ে তো কোনো এক ফাঁকে ধরে ফেলে তোরা, যেন দিয়ে দিস তাকে বেদম ধরাই। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব সেটাতে হচ্ছে তৃপ্তি, তুমি তো কবিতা লেখো বা কবিতা বলো, তোমার অনেকগুলো কবিতার বই রয়েছে। তুমি তোমার শেষ যে বইটি, সেই বইটিতে তুমি গল্প লিখলে কেন? না, গল্প লিখি, কবিতা দুটি গ্রন্থ আমার আছে, কবিতা আচ্ছা। বেশি নয়। আমি উপন্যাস, প্রবন্ধ, আচ্ছা। ছোট গল্প এর মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকি। শেষ আর প্রতিবার আন্তর্জাতিক বই মেলাতে আমি কলকাতা বই মেলাতে একটি করে গ্রন্থ প্রকাশ করার চেষ্টা করি। আচ্ছা, করেও থাকি। এবছর করেছি আমি 15টি স্বনির্বাচিত গল্প। একটু বইটা একটু দেখো এরকম করে। আমরা এই যে তুমি ছোট গল্প লিখছো, তুমি উপন্যাস লিখছো, আবার তুমি ভ্রমণ সাহিত্য। হ্যাঁ, ভ্রমণ সাহিত্য লিখি। সেটা কি বেড়াতে যাওয়ার পর লেখো? বেড়াতে যাওয়ার অনেক পরে লিখেছি। না, বেড়াতে যাওয়ার পরে, এটা অবশ্য অনেক পরে লিখেছি যদিও। আচ্ছা, লেখা ছিল আন্দামানের উপরে লিখেছি। আচ্ছা। শুধুমাত্র সেই জায়গাটার ডেসক্রিপশন নয়, আমাদের মানুষ হিসেবে অনেক কিছু করবার ছিল, আমরা করতে পারছি না, ধ্বংসের মুখোমুখি আমরা। প্রতিটা ছত্রে, প্রতিটা বর্ণে মনে হয় ভ্রমণ কাহিনী, ভ্রমণ রসের থেকে আমার মনে হয় সেইগুলোই আমার ফুটে উঠেছে বেশি। মানে তুমি বেড়াতে গিয়েও ভাবছো যে বেড়াতে এসছি, এটা নিয়ে আমাকে লিখতে হবে, সেই জন্য তুমি যতটা চোখ ভরে দেখো তার থেকে বেশি অন্তর দিয়ে উপলব্ধি করো। একদম একদম। আমরা তোমার এখন কি কবিতা শুনবো? এখন যেহেতু আমি একদম চৈতন্য পূর্ববর্তী যুগে চলে গিয়েছিলাম, আজকের যিনি কবি এখনো তিনি নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের প্রিয় হয়ে আছে, শ্রীজাতর একটি বর্ষার কবিতা, যেহেতু বর্ষার মধ্যে দিয়ে এখন চলছে, একদম চলো। শ্রীজাতর একটি কবিতা ওয়েটিং রুম আমি বলার চেষ্টা করছি শুধুমাত্র। ট্রেন চলে গেছে, ফিরে আসবে না বৃষ্টির মরশুমে, কেউ ফিরে যায় বাস্তবে, কেউ ওয়েটিং রুমে। মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায়? বৃষ্টির কাছে শেখা। রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরুদ্দিন রেখা, চশমার ফ্রেমে কবে কার জল, একা রয়ে গেছে চোখও, হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো। তুমি ভালো আছো? এই চলে যায়, তুমি ঠিকঠাক?
এই জলঝড় মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই। পুরনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুরে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে দূরে। কাছে থাকে শুধু ওয়েটিং রুম রাত্রির দিয়ে ঘেরা। জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা। ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে, খুলে দেখে নিও মুঠো বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো। খুব সুন্দর। এই যে রেখা, নাসিরুদ্দিন, ইজাজত সিনেমা, ইজাজত। বৃষ্টি, পুরনো প্রেম, সবকিছু যেন মিলেমিশে এক হয়ে গেছে। প্রেম বলতে আমি শেখরদার কাছে একটা প্রেমের কবিতা শুনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ শতকের প্রথম কবিতা। স্থির জেনেছিলাম পেয়েছি তোমাকে, মনেও হয়নি তোমার দানের মূল্য যাচাই করার কথা। তুমিও মূল্য করনি দাবি। দিনের পর দিন গেল, রাতের পর রাত, দিলে ডালি উজাড় করে। আর চোখে চেয়ে আর মনে নিলেম তা ভাণ্ডারে, পরদিনে তা মনে রইল না। নববসন্তের মাধবী যোগ দিয়েছিল তোমার দানের সঙ্গে। শরতের পূর্ণিমা তাকে দিয়েছিল স্পর্শ। তোমার কালো চুলের বন্যায় আমার দুই পা ঢাকিয়ে দিয়ে বলেছিলে, তোমারে যা দিই তোমার রাজকর্তার চেয়ে অনেক বেশি। আরও দেওয়া হলো না, আরও যে আমার নেই। বলতে বলতে তোমার দু চোখ এলো ছলছলিয়ে। আজ তুমি গেছো চলে, দিনের পর দিন আসে, রাতের পর রাত, তুমি আসো না। এতদিন পরে ভান্ডার খুলে দেখছি তোমার রত্নমালা। নিয়েছি তুলে বুকে, যে গল্প আমার ছিল উদাসীন, সে আজ নুয়ে পড়েছে মাটিতে। যেখানে তোমার পায়ের চিহ্ন আছে আঁকা। তোমার প্রেমের দাম দেওয়া হলো বেদনায়, হারিয়ে তাই পেলিম তোমায় পূর্ণ করে। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা দাদা, এই যে আপনি যে ছাত্রছাত্রীদের শেখান, সেখানে এখন কি ছোটরা আসছে নাকি এখন সবই মাঝবয়সী মহিলা বা পুরুষরা আসছেন? সত্যি কথা বলতে এখন এই স্কুলে পড়ার যা চাপ, ছোট ছোট ছেলেমেয়েরা বেশিরভাগই ইংলিশ মিডিয়ামে পড়ে। তারা বাংলা কবিতা বিশেষ করে আমাদের কলকাতা বা শহরতলিতে সেইভাবে এগিয়ে আসছে না। তবে এখন একটা দেখছি যারা 50 ঊর্ধ্ব তারা কিন্তু অনেকেই আমার কাছে শেখে, এবং এই মুহূর্তে প্রায় 35 জন আমার কাছে তারা সিনিয়র সিটিজেন হতে চলেছে। মানে ওই 40 থেকে 60 বছরের মধ্যে। এটা কিন্তু ভালো, তারা সিরিয়াল না দেখে, সিনেমা না দেখে কবিতা চর্চা করছে, শিখছে। এটা তো একটা ভালো দিক। আমি তৃপ্তির কাছে যাব, আমাদের সময় একেবারে শেষ। তৃপ্তি, এই যে দৌড়ে দৌড়ে তুমি আরামবাগ থেকে এখানে আসো, লোকে তো বলবে কিসের জন্য, বাড়ির লোকজন তো বলবে কিসের আসে আসো তুমি? এই যে বদ্ধ জীবনে ওটুকুই তো আমার খোলা জানালা। প্রত্যেকের জীবনে একটা খোলা জানালা, দক্ষিণা দুয়ার থাকা দরকার। কবিতা আমার জীবন, কবিতা আমার মরণ। আরেকটি কথা তোমাকে, যে তুমি প্রচুর ব্যস্ত, স্কুলে পড়াও, সামাজিক কাজ করো, এর মধ্যেই এত কাজের মধ্যে কবিতা মুখস্থ করো কখন? মানে বলা মাত্র ঝরঝর করে বলে ফেলছো? হ্যাঁ, বলা মাত্র বলতে এই যে আসছি যখন আমি তখন পুরোপুরি এই দিকেই আমি পুরোপুরি মনটা, মানে তোমার জার্নি রান্না করছি, কাজ করছি, যে কোনো কাজে যতক্ষণ আমি ঘুমোচ্ছি ততক্ষণ আমি মনে মনে কবিতা বলছি। আমার কেউ যদি ইষ্ট থাকে তো কবিতা এবং রবীন্দ্রনাথ। আর তোমার ছেলে কি তোমার মতো এরকম আবৃত্তি করে? ও আবৃত্তি করে না, ও এমনি শিল্পী। মানে সিলিং ছোঁয়া একটা দুর্গা প্রতিমা একমেরের করেছে, মূর্তি গড়ে, ভালো আঁকতে পারে। ও এমনি পড়াশোনা করছে মেডিকেল লাইনে, কিন্তু কবিতা করে না, কিন্তু হাতের কাজ ভালো। আর শেখরদার কাছে যাব, আমাদের সময় একেবারে শেষ। আমাদের দর্শক বন্ধুদের কি বলবেন যারা বাচিক শিল্পে রয়েছে? এক কথায় কি বলবেন? এক কথায় বলবো যে আমাদের উৎসাহ দেবেন আরো, আমরা যাতে এগিয়ে যেতে পারি। এবং
আরও যাতে সামাজিক কাজ করতে পারি, সমাজের কিছু শিক্ষামূলক কাজ যাতে আমরা করতে পারি, এটাই আমার প্রার্থনা। আপনারা তো শুনলেন তৃপ্তির কথা, শুনলেন শেখরদার কথা, যারা নিজের অর্থ ব্যয় করে কলকাতা থেকে ছুটে আসছে কিংবা অনুভব পর্ণশ্রীর মতো এরকম অনুষ্ঠান করছে। তাদের আরও সৃষ্টি নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হোক আমাদের এই গ্লোব টিভির মঞ্চ। আগামীতে আবার তারা তাদের নতুন কিছু সৃষ্টি নিয়ে আমাদের সামনে আসবে। আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করলাম। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। আপনারা দেখছেন